বিএনপি সরকারের ৬ মাসে প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার, অভূতপূর্ব জনসমর্থনের দাবি। প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। ৬ মাসে যেটা দেখেছি সবচেয়ে বেশি চোখে পড়ার মতো যে জনগণের প্রতি নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ। চলতি অর্থ বছরেই স্থানীয় সরকারের ভোট, বরাদ্দ ৬,০০০ কোটি টাকা। কমিশনের প্রস্তুতি শেষে নির্বাচন। ফাঁসির রায় ১ বছর স্থগিত চেয়ে আবুল কালামের আবেদন, হাসিনাকে ফেরানোর প্রত্যয় প্রসিকিউশনের। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর দুপুর ১টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হলো আজ। শুরু থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী সরকার। তবে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার অবনতি ও গ্যাস বিদ্যুতের সংকট মুখোমুখি করেছে কঠিন বাস্তবতার। আছে জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের চাপ। সব মিলিয়ে আগামী দিনে দূরদর্শী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ইজাজ শৌমিকের রিপোর্ট। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী গণতন্ত্রের উত্তরণের পথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরই মধ্যে ১৮০ দিন পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বলা হচ্ছে এর মধ্য দিয়ে শেষ হলো তাদের হানিমুন পিরিয়ড। প্রথম ৬ মাসের পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে অসহায় পরিবারের নারী প্রধানকে মাসিক ২৫০০ টাকার ফ্যামিলি কার্ড প্রদান। মাসিক সম্মানী চালু হয়েছে মসজিদের ইমাম, মসজিদ, খতিবদের। ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ পেতে শুরু করেছেন কৃষকরা। পাশাপাশি চালু হয়েছে কৃষক কার্ডও। সেচ কার্যক্রম সম্প্রসারণ করতে দেশজুড়ে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। বন্ধ হওয়া কলকারখানা চালু, ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম। বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২৫০টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বড় প্রকল্প হিসেবে পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপ্রকল্প নিয়েছে বিএনপি সরকার। পারফরমেন্স যদি আমরা চিন্তা করি, এই ৬ মাসে আমরা এটা অ্যাসেস করতে পারবো না, কারণ এখানে পুঞ্জীভূত সমস্যা। এইটা এমন একটা হটবেডের মতন যে যেই ক্ষমতায় আসুক, জন আকাঙ্ক্ষা তো আকাশ ছোঁয়া, আপনি কয়টা মিট করবেন? সরকার প্রধান হিসাবে যেই সুযোগ সুবিধা থেকে শুরু করে তো সেগুলো যেরকম একদিক থেকে বর্জন করছেন, অন্য দিক থেকে সরকার পরিচালনার ক্ষেত্রে কিচ্ছতা সাধনের বিষয়গুলোর উপর অত্যন্ত জোরালো গুরুত্ব প্রদান করছেন। অনেক ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। এই ধরনের বিষয়গুলো নতুন ধারার একটা নেতৃত্বের একটা আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তবে সরকারের ইতিবাচক ভাবমূর্তির উল্টো পিঠও আছে। জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা খাতে কঠিন বাস্তবতার মুখে সরকার। কোনো একটা ঘটনা থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছেন বলে আমার মনে হয় না। ফলে যেটা হয়েছে, ওই আগের ধারাবাহিকতায় চলছে এবং যত দিন যাচ্ছে আগের সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পরবর্তীতে আরও কত খারাপ হওয়া যায়, এবং আমরা সেটাই দেখি এখন। মানবাধিকার কমিশন নেই, স্বাধীন সচিবালয় যেটি প্রতিষ্ঠিত হয়ে গেছিল সেটিও এখন আর নেই। দুর্নীতি দমন কমিশন প্রায় ৬ মাস হতে চলু নেই, তথ্য কমিশনও নেই। এই বিষয়গুলো যে বার্তাটা দিচ্ছে, নির্বাহী বিভাগ বা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো হওয়ার কথা, সুদৃঢ় হওয়ার কথা, সেটি হচ্ছে না, বরং এটিকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আগামী দিনে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সরকারের জন্য চ্যালেঞ্জ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে গণভোট ও জুলাই সনদের প্রশ্ন। সংবিধান সংস্কার প্রসঙ্গে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে আমাদের দেখছি ক্রমাগতভাবেই দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এক ধরনের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। এটাও সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। ১৮০ দিনের কর্মপরিকল্পনার পর্যবেক্ষণ এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।
ভগ্ন স্তূপের ওপর দাঁড়িয়ে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, বিদ্যমান সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, গেল 6 মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন দেখা গেছে। দাবি করেন, 6 মাসে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির। অভ্যন্তরীণ বিষয়ে এখন কারো হস্তক্ষেপের সুযোগ নেই। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। বাংলাদেশ চীন ইকোনমিক করিডোর নিয়ে চীনে ওনাদের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ডিটেল আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের চীন এবং এই করিডোর ধরে আসিয়ান দেশগুলোর সাথে ব্যবসার অপার সম্ভাবনা উন্মোচিত হবে। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। টানা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত, যা আজ সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, আগ্রাবাদ, রিয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা এবং কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজটের। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে যায়। আর এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষজন। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। এতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল পুরোপুরি না মেলায় ক্ষোভ জানান নগরবাসী। সকালবেলা 7টার দিকে আসার সময় আমরা যে পরিস্থিতিতে আসি, বুক পরিমাণ পানি, কোনোতে হাঁটু পরে। একটু বৃষ্টি পড়তে না পড়তে এক আঁটু এক কোমর পরিমাণ পানি হয়ে যায়। গাড়ি আনতে পারি না, আমরা টাকা লুট দিতে পারি না। এখানে বিদেশি পর্যটকরা আসতেছে, বিভিন্ন শিপিং এজেন্টের বরাবর আপনার যে যারা প্রিন্সিপাল, যারা বাংলাদেশে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, ফরেনাররা আসে, ওরাও এগুলোর জন্য এগুলোর পরিস্থিতির শিকার। দর্শক, চট্টগ্রাম নগরীর আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী ফখরুল ইসলাম এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। ফখরুল, এর আগের খবরে আপনি দেখিয়েছিলেন জলাবদ্ধতা, যে পরিমাণ পানি জমেছে এগুলো নেমে যেতে কতটা সময় লাগতে পারে? শরীফ, আমি যদি শুরু এভাবে করি, আসলে বাস্তবে পানি কিন্তু কমতে শুরু করেছে, পানি নেমে যাচ্ছে বলা যায়। আমরা সকালে যতটুকু যে মাত্রায় পানি দেখেছিলাম, এখন সে মাত্রায় পানি নেই। আমরা আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ বিভিন্ন এলাকায় গিয়েছি, ঘুরে দেখছি পানি ক্রমে কিন্তু নেমে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকা। চট্টগ্রাম নগরে যেসব এলাকায় পানি জমে বা জলাবদ্ধতা, জলজটের সৃষ্টি হয়, তার অন্যতম হচ্ছে এই কাতালগঞ্জে এসে আমরা যেটা দেখলাম যে এই মুহূর্তে পানি সকালে যে স্তরে ছিল, অর্থাৎ দেয়াল বা বিভিন্ন স্থাপনায় পানি যে দাগ দেখা গেছে, সেখান থেকে অনেকটাই নেমে গেছে। তো স্থানীয়রা বলছে যে পানি কমতে শুরু করেছে, নামতে শুরু করেছে। আমরাও বিভিন্ন এলাকায় দেখছি যে পানি কমেছে বা কমে যাচ্ছে। এটার একটা কারণ হচ্ছে সকালে রাতভর বৃষ্টি ছিল, সকালে টানা এবং ভারী বৃষ্টি ছিল। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও কিন্তু পরিমাণ কমেছে কিংবা একটানা হয়নি। অর্থাৎ বৃষ্টি যদি একটানা না হয় কিংবা ভারী বৃষ্টি না হয়, তখন আর পানি খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। পানি ক্রমেই নেমে যেতে থাকে, চলে যেতে থাকে। এর মধ্যে যেসব এলাকায় খালগুলো পরিষ্কার আছে, নালা নর্দমাগুলো পরিষ্কার আছে বা গভীরতা বেশি আছে, পানি ধারণ ক্ষমতা বেশি কিংবা এই ময়লা আবর্জনা অতিরিক্ত নেই, সেই জায়গাগুলোতে কিন্তু সুফল বেশি মিলছে বলে আমাদের কাছে দৃশ্যমান মনে হয়েছে। এখানে একটি বিষয়, কাতালগঞ্জ, আমরা 1 নম্বর রোডে আছি। আমার হাতের ডান পাশে ক্যামেরার মাধ্যমে আমরা হয়তো দেখছি, রাস্তার ডান পাশে আপনারা যে অস্থায়ী বা ভ্রাম্যমান দোকানগুলো দেখছেন, কিছুদিন আগে এখানে অভিযান পরিচালনা করেছিল প্রশাসন। তখন এই ভ্রাম্যমান বা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল। এগুলোর পাশে বা পেছনেই কিন্তু নালা, এবং সেই নালা কিন্তু উপচে পানি রাস্তায় গড়াচ্ছে। বিষয়টা এরকম যে এই দোকানপাটের জন্য বা অস্থায়ী যে এগুলো স্থাপনাগুলো আছে, এগুলোর কারণে পানির প্রবাহ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তো আসলে প্রশাসন অভিযানে আসে কিংবা কর্তৃপক্ষ নগরবাসীকে সুফল দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেয়,
তবে আমরা নগরবাসী যারা আছি আমাদেরও আসলে এই যে লোলুপ দৃষ্টির কারণে, আমাদেরও লোভাতুর এই মানসিকতার কারণে আমরা নিজেরাই কিন্তু দুর্ভোগের শিকার হই। হয়তো আমি দখল করছি, আমার কারণে 10 জন এই রাস্তাঘাটে চলাচলে তাদের বিঘ্ন ঘটছে, বাসা বাড়িতে পানি ঢুকছে, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো যেতে পারে না, চাকরিজীবী ব্যবসায়ীরা তাদের কর্মক্ষেত্রে যাতায়াত করতে পারে না, অনেক গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক গাড়ির ভিতরে যেগুলো নিচু গাড়ি, বিশেষ করে সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেল, সেগুলোর ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে ভালো খবর হলো এই পানি আবার কারো কারোর জন্য পোয়াবারও, বিশেষ করে সিএনজি অটোরিকশা বা এই জাতীয় গাড়িগুলো এই পানিতে তাদের গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারছেন এই পরিস্থিতিতে। শরীফ। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী ফখরুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে। চলতি অর্থ বছরেই হবে স্থানীয় সরকার নির্বাচন, আর এর জন্য বরাদ্দ রয়েছে ৬,০০০ কোটি টাকা। সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষে আলোচনা করা হবে ভোটের সিদ্ধান্ত। নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন এই অর্থ বছরের নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরো বাড়বে, মানুষের সেবার মান আরো বাড়বে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। ই রিকশার ব্যাপারে আইন পাস হয়েছে, আমরা বিধিমালা তৈরির জন্য একটা মিটিং করেছি, আমরা বিধিমালা করছি। ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন মাওলানা আবুল কালাম আজাদ। সংবিধান অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় এই প্রথম এমন আবেদন করলেন দণ্ডিত কোনো আসামি। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2013 সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে ফাঁসির সাজা স্থগিত চান। সেই সাথে আপিলও করেন তিনি। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সাথে সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী কমপ্লিট জাস্টিস চেয়েছেন। তাদের স্থগিতাদেশ বৃদ্ধির মেয়াদ বৃদ্ধির জন্য যে আবেদন করেছিল, তার উপরে কোনো স্থগিতাদেশ বৃদ্ধির কোনো আদেশ হয়নি। শুধু আপিলটা রক্ষণীয় কিনা এই বিষয়ে আগামী 31/8/2026 তারিখে পরবর্তী শুনানি হবে। মাওলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই এবং এই ন্যায় বিচার করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের। তবে এই দিন উঠে আসে শেখ হাসিনার প্রসঙ্গ। চিফ প্রসিকিউটর বললেন, ভারতে কোন স্ট্যাটাসে আছেন শেখ হাসিনা তা এখনো জানে না বাংলাদেশ। আইনি লড়াই তাকে ফেরানো হবে। এক্ষেত্রে আওয়ামী সরকারের সময় ভারতে থাকা সালাউদ্দিন আহমেদের মামলা প্রযোজ্য হবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত, পরশ, নিখিল, সাদ্দাম ইনানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বললেন, তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গ্যাসের অভাবে দিনের পর দিন শিল্প কারখানায় বন্ধ থাকছে উৎপাদন। প্রতিদিনই ক্ষতি হচ্ছে শত কোটি টাকা। বেতন ভাতাও অনিশ্চিত শ্রমিকদের। সাথে যোগ হয়েছে ঠিক সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেওয়ার শঙ্কা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে ডাইং মেশিন, থেমে আছে উৎপাদন। নারায়ণগঞ্জের ফতুল্লার এই প্রতিষ্ঠানটিতে কাজ করেন 1200 শ্রমিক। জ্বালানি সংকটের কারণে ছুটি দেওয়া হয়েছে তাদের অনেককেই। 6 দিন থেকে 7 দিন যাবৎ আমরা টোটালি গ্যাস পাচ্ছি না, একদম জিরো। এখন বিদ্যুৎ দিয়ে সামান্য যতটুকু চালানো যাচ্ছে ফ্যাক্টরি, অতটুকুই চলতেছে, কিন্তু গ্যাসের যেগুলো আছে আমাদের টোটালি বন্ধ আছে। এমন সংকটে গাজীপুর, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। দিনে হাজার কোটি টাকা লোকসানে দিশেহারা মালিক কর্মকর্তারা। জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে ছাঁটাই করতে হচ্ছে কর্মী। আমরা শ্রমিক নিয়োগ বন্ধ করে দিচ্ছি, সব সেক্টরেই, সব ডিপার্টমেন্টে না নিয়োগ বন্ধ করে দিচ্ছি।
কারণ আমরা শ্রমিকরা করবো কি, যা নিছি তাই তো অলস দিন কাটাচ্ছে। তারাও একটা আতঙ্কের মধ্যে আছে যে আমাদের ফ্যাক্টরি মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। এই আতঙ্কটা কিন্তু ছড়াচ্ছে। আমাদের অনেকে এখনো বেতন দিতে পারেনি। উৎপাদন কমে যাওয়ায় শুধু পোশাক শিল্প খাতেই ক্ষতি $150 কোটি বেশি, এমন দাবি বিকেএমই এর সভাপতির। বলেন, দেশের শিল্প খাতের ওপর আস্থা হারাচ্ছেন বিদেশি ক্রেতারা, ফলে কমতে শুরু করেছে ক্রয়াদেশ। কারণ আমার তো মাস শেষে শিপমেন্ট করে ওই শিপমেন্টের ডকুমেন্টস দিয়ে টাকা ব্যাংক থেকে নিয়ে আমাকে স্যালারি দিতে হয়, ওই টাকা দিয়ে আমাকে ব্যাংকের ইনস্টলমেন্ট পরিশোধ করতে হয়। তো আমি যদি উৎপাদন করতে না পারি, আমি যদি রপ্তানি করতে না পারি, তাহলে আমি টাকা পাবো কোত্থেকে? 2টি এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ। তবে চাহিদার তুলনায় তা অনেক কম হওয়ায় শিল্প খাতে সংকটের উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে ভোগান্তির খবর জানাতে মিরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন। মরিন, এর আগে আপনি মহাখালীর চিত্র দেখাচ্ছিলেন, মিরপুর এলাকার কি খবর? শরীফ, খুব অস্বস্তির খবর দিয়েই আমি শুরু করতে চাই। এখানেও একই পরিস্থিতি, একই দীর্ঘ সারি এবং সেই সারি প্রধান সড়ক ছাড়িয়েছে। এবং এখানে যেটি আমি দেখছি যে সিএনজি চালকদের আসলে গ্যাস দেওয়া হচ্ছে 2-3 ঘন্টা লাইনের পরে, আসলে তুলনামূলকভাবে কম সময়ের মধ্যেই গ্যাস দেওয়া হচ্ছে, কিন্তু আসলে পর্যাপ্ত যতটুকু গ্যাস দরকার সেটি আসলে বরাবরের মতোই মিলছে না এবং 70 থেকে 80 টাকার গ্যাস দেওয়া হচ্ছে। এবং সিএনজি চালকরা যেটি অভিযোগ করলেন যে সময় কিছুটা কমে আসলেও এখানে আসলে গ্যাস ওরকম পর্যাপ্ত মিলছে না। একই অভিযোগ আসলে গাড়ি চালকদের, যারা প্রাইভেট কার চালান, যারা ভাড়ায় গাড়ি চালান, তাদের সবারই। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে পেট্রোবাংলার একটি তথ্য যেটি আমরা পেয়েছি পেট্রোবাংলার থেকে, এবং পেট্রোবাংলা বলছে যে দৈনিক আমাদের গ্যাস প্রয়োজন হয় 380 কোটি ঘনফুট, যদিও গত বছর থেকে সরবরাহ করা হচ্ছে 270 কোটি ঘনফুট। এবং অগ্নি দুর্ঘটনায় যে এলএনজির ভাসমান টার্মিনালটি নষ্ট হয়ে গিয়েছিল, তখন থেকে আসলে সেটি আরও কমে এসেছে। এবং যদিও জাতীয় গ্রিডে কিছুটা সরবরাহ বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, কিন্তু এখানকার চিত্র আসলে অনেকটাই কম। অনেক সময় প্রেশার কম থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে এবং আমরা বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি, বিভিন্ন পাম্পে আসলে প্রেশার পাচ্ছে না বলে বন্ধ রয়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ শরীর। মরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের। বুয়েটে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক একটি সেমিনারে এই মুহূর্তে বক্তব্য রাখছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আমরা আপনাদের সরাসরি বুয়েটে নিয়ে যেতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় আলোচনা করেন, আমাদের ডিপার্টমেন্টাল আলোচনা হয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়, কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, উনি খুব বেশি বেশি জানার চেষ্টা করেন এবং এটাকে দৃশ্যমান করার জন্য সেই দিক বিশেষ নজর দিয়ে থাকেন। আমাদের চ্যালেঞ্জগুলো ছাড়াও নদী যেমন আমাদের একটা অর্থনৈতিক রূপান্তর, আরেকদিকে জীবনযাত্রার ভিত্তি। কিন্তু এই নদী সীমান্ত পার হয়ে যখন আমার দেশে এসেছে এবং মাটিতে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ন্ত্রণ আমাদের ধরে রাখা কঠিন। কিন্তু প্রতিমধ্যে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি নিয়ন্ত্রণ। দর্শক, তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলেন পানি সম্পদ মন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্যের খানিকটা দেখাচ্ছিলাম আপনাদের। যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে আজ। নতুন করে আলোচনা শুরু হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার অভিযোগ, ওয়াশিংটন সমঝোতার শর্ত লঙ্ঘন করে হামলা ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।